ওয়ানডের পর বাংলাদেশ উইন্ডিজ টি-20 ট্রফি উন্মোচনেও ভিন্নতা বিসিবির চট্টগ্রামে ব্রিটিশ আমলের ঐতিহ্যমণ্ডিত সিআরবিতে আশ্চর্য লিটন হোপ। নারী বিশ্বকাপে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মর্যাদার লড়াইয়ে জয় চায় জ্যোতি বাহিনী। সেমির আগে পা হরকাতে রাজি নয় টিম ইন্ডিয়া। ঢাকা জাতীয় স্টেডিয়াম নিয়ে মুখোমুখি অবস্থানে দুই ফেডারেশন। এশিয়ান কাপ আয়োজনে মাঠ চায় আর্চারি। বাফুফের পক্ষে ক্রীড়া উপদেষ্টা। এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো মুখোমুখি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। ইনজুরি আর কার্ড খরায় বিপাকে বার্সা। বন্ধ বার্নাব্যুতে প্রতিপক্ষ বদের কৌশল লস ব্লাঙ্কোদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবির আরও একটি ভিন্ন ধর্মী উদ্যোগ। এবার চট্টগ্রামের শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। ওয়ানডের পর এবার 3 ম্যাচ টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে প্রায় 150 বছরের পুরনো স্থাপনা সিআরবির সামনে থেকে। ভবনের সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ছিলেন দুই অধিনায়ক লিটন দাস এবং সেই হোপ। পরে একটি রেল ইঞ্জিনের উপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নেন তারা। এমন আয়োজনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই বিসিবির অন্যতম লক্ষ্য। এর আগে ঐতিহাসিক লালবাগ কেল্লায় হয়েছিল ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামিম, ওয়ানডের পর এবার টি-20 সিরিজ জয়ের মিশন নিয়ে আগামীকাল প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। কিছুক্ষণ আগে এই সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে এবং ঐতিহাসিক সেন্ট্রাল রোড রেলওয়েতে সেই ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি হয়েছে। আমরা যেমনটা জানি যে ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবি একের পর এক ভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে এবং এর আগে লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছে। এবার সেই ধারাবাহিকতায় 150 বছর পুরনো সিআরবিতে সেই ট্রফি উন্মোচন করা হয়েছে। আমরা যেমনটা জানি যে আসলে বাংলাদেশের সামনে সামনে টি-20 সিরিজটা রয়েছে, এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এর পরেই যে বিশ্বকাপের আগে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলার সুযোগ থাকবে বাংলাদেশে। তো সেই হিসাবে দলের হিসেবে বিবেচনায় বাংলাদেশের সামনে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। আর এই সিরিজে যদি বাংলাদেশ 3-0-তে জিততে পারে তাহলে বাংলাদেশের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যাবে। এছাড়াও যদি আমরা বলতে যাই ওয়েস্ট ইন্ডিজ দলের কথা, ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু একটা টি-20 ফরম্যাটে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আসলে তারা নেপালের বিপক্ষে হেরেছে, যদিও ওই দলে অনেক ভালো ভালো ক্রিকেটাররা ছিলেন না, তারপরও আসলে দল তো হেরেছে তারা। এটাই হচ্ছে যে তাদের একটা আঘাত পেয়েছে এবং সেই আঘাতটা ভোলার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আর আমরা যেমনটা বলি, যদি সেই হোপের কথা বলতে চাই যে সেই হোপ তাদের অন্যতম ব্যাটিং স্তম্ভ, সে কিন্তু আসলে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এর বাইরে যদি আমরা বলতে চাই যে চট্টগ্রামের উইকেট কিন্তু খুব ভালো। টি-20তে যে ওয়ানডে সিরিজে উইকেট নিয়ে যে বিতর্কের জায়গা তৈরি হয়েছে সেটা এখানে থাকবে না। এবং আমরা দেখেছি যে গতকাল ডেরেন সামি যখন অনুশীলনে এসেছেন এবং উইকেট দেখে কিন্তু সে সন্তুষ্ট। তবে একটা জিনিস বলে রাখতে হবে, এই চট্টগ্রামের উইকেটে টস কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে। কারণ হচ্ছে যে এখানে আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি যে আসলে টসে যারা আগে জিতে তারা কিন্তু ব্যাটিংটাই নেয় এবং ব্যাটিংয়েরই জয়ের ইয়াটা বেশি থাকে। তো সে জায়গা থেকে আসলে আগামীকালকে টসটাও অনেক বড় একটা পার্ট হবে। তো চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। আগামীকাল শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। সেই সিরিজের আগে ট্রফি উন্মোচন এবং কি দলের খবরাখবর জানাচ্ছিলেন তিনি। নারী বিশ্বকাপের খবর জানাবো। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষটা জয় দিয়ে রাঙ্গাতে মুখিয়ে নিগার সুলতানা জুটির দল। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া
মুখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার। মুম্বাইয়ের DY প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 3:30টায়। নিজেদের ভুলেই নারী বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারল না বাংলাদেশ। ফেরার আগে গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি নিগার সুলতানা জ্যোতিদের, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক ভারত, যারা এরই মধ্যে নিশ্চিত করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। লড়াইটা দুই প্রতিবেশীর হলেও সম্প্রতি বেশ রাইভেলরি দেখা যায় দুই দলের ম্যাচে, তাই আলাদাভাবে নজর থাকবে এই ম্যাচে। হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও তাদের হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন জ্যোতি সুপ্তারা। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলদের বিপক্ষেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তো হারতে হয়েছে জেতা ম্যাচ। শক্তিমত্তা এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে টাইগ্রেস। আগের ম্যাচে ভারতীয় ব্যাটাররা যে ফর্ম দেখিয়েছে তাতে চ্যালেঞ্জ থাকবে বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের। অন্যদিকে দারুণ ছন্দে ফিরেছে ভারত। কঠিন পরীক্ষার মুখে ছিল স্বাগতিকরা, সবশেষ ম্যাচ জিতে নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মৃতি মান্ধানা, রান পেয়েছেন প্রতিকা রাওয়াল, গোটা আসর জুড়ে পারফর্ম করছেন জামাইমা রদ্রিগেজ, দেউলরা। বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি, রেণুকা। তাছাড়া ঘরের মাঠের চেনা কন্ডিশনে এগিয়ে থাকবে ভারতই। তবে লড়াইটা দুই প্রতিদ্বন্দ্বীর বলেই বাড়তি উন্মাদনা থাকবে ম্যাচে, সেটা বলাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। মধ্যপ্রদেশের ইন্দোরে টিম হোটেল থেকে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইন্দোর পুলিশের। বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের টিম হোটেলে ইঁদুরকাণ্ড বেশ আলোচিত সামাজিক মাধ্যমে। সেই রেশ না কাটতেই সামনে এলো নতুন ঘটনা। বিশ্বকাপ জুড়ে ব্যাট বলে দাপট দেখানো সাউদার্ন স্টার্সের দুই সদস্য শিকার হয়েছেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। পুলিশ ও দলের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে টিম হোটেলে ফিরছিলেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। এই সময় মোটরসাইকেলে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং এক খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। দুই নারী ক্রিকেটার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্সকে বিষয়টি অবহিত করেন। স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে তিনি দ্রুত সাহায্যের ব্যবস্থাও করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে এবং ভারতীয় দণ্ডবিধির 2 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট কিছু সিকিউরিটি ভারতীয় ফৌজদারি আইনের ধারা অনুসারে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং একটি কৌশলগত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিসিসিআই। এটা খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের সুনাম নষ্ট করে। অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে রাজ্য পুলিশের পদক্ষেপের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এ ঘটনা সামনে আসার পর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন দলকে আশ্বস্ত করেছে সর্বোচ্চ সহায়তার। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে অনেকেই তাদের উদ্বেগের কথা জানান। প্রশ্ন তুলেছেন ভারতে নারীদের নিরাপত্তা নিয়েও। বিরোধীরা ধুয়ে দিচ্ছেন মোদী সরকারকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। দায়িত্বের 1 বছরে উন্নতির দৃষ্টান্তই বেশি ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির। তাবিত আওয়ালের এখন পর্যন্ত বড় অর্জন প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের মঞ্চে নিয়ে যাওয়া, পাশাপাশি দীর্ঘ সময় ঝিমিয়ে থাকার পর ফুটবলের নতুন জোয়ার শুরু হয়েছে তার অধীনেই। তবে পেশাদার লিগের মান উন্নয়ন সহ ফুটবলার সরবরাহের পাইপলাইন বলে খ্যাত পায়োনিয়ার লিগে এখন পর্যন্ত ব্যর্থ এই কমিটি।
সুন্দর পরিকল্পনায় সুফল মিলে, এটাই বাস্তব। তার জলজলে দৃষ্টান্ত বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপে জায়গা করে নেয়া। প্রায় এক দশক ধরে যে চেষ্টা করে আসছে ফুটবল ফেডারেশন, তার নিদারুণ প্রতিফলন আফিদারা দেন মিয়ানমারে। নির্বাচিত হয়ে দায়িত্ব নেয়ার গেল এক বছরে যা সবচাইতে বড় অর্জন বাফুফে কার্যনির্বাহী কমিটির। শুধু জাতীয় দল নয়, সফলতার গল্প লেখা হয়েছে নারীদের বয়সভিত্তিক দলেও। এশিয়ান কাপ নিশ্চিত করে ঋতুপর্ণাদের পদাঙ্ক অনুসরণ করেছে অনূর্ধ্ব 20-এর অনুজরা। সব মিলিয়ে জাতীয় দলের এই সফলতার দাবি করতেই পারে উইমেন্স উইং। অর্জনে তৃপ্তির ঢেকুর তুলে অবশ্য থেমে নেই বাফুফে। ফুটবলারদের নিরবচ্ছিন্ন ক্যাম্প নিশ্চিত করে চলছে মিশন অস্ট্রেলিয়ার কার্যক্রম। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলানো তাবিথ আওয়ালের কমিটির অন্যতম অর্জন। তার অধীনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি দেখিয়ে দিয়েছে চাইলেই আবারও ফুটবলের জাগরণ সম্ভব। হামজার পথ ধরে বাংলাদেশে আসেন কানাডিয়ান লিগে খেলা সমিত সোম। তাদের অন্তর্ভুক্তি বড় ভূমিকা রাখে ফুটবল উন্মাদনা তৈরি করতে। 4 দশক পর বাংলাদেশের সামনে দোয়ার খোলা ছিল এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করার। তবে সেটা পারেনি হাভিয়ের কাবরেরার দল। কোচের কৌশল নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর, তবুও নিশ্চুপ অবস্থানে ছিল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বলতে গেলে কাবরেরা ইস্যুতে মুনশিয়ানা দেখাতে ব্যর্থ হয়েছে বাফুফে। নারী ফুটবল এবং জাতীয় দলে গেল এক বছরে দিন বদলের ছোঁয়া লাগলেও এখনও গতানুগতিক ধারাতেই রয়ে গেছে পেশাদার লীগ। ক্লাবগুলোর অপেশাদার আচরণ, যাচ্ছে তাই মাঠে ম্যাচ আয়োজন কিংবা স্টেডিয়ামে দর্শক ফেরানো, এর কিছুই পারেনি লীগ কমিটি। চলতি মৌসুমে কেবল বদলেছে লীগের নাম, কিন্তু মান সেই আগেরটাই। পেশাদার লীগ কমিটির মতো ব্যর্থতার পরিচয় দিয়েছে মহানগর ফুটবল লীগ কমিটিও। গেল কয়েক বছর ধরে বন্ধ থাকা দেশের ফুটবলের পাইপলাইন খ্যাত পাইওনিয়ার লীগ চালু করতে পারেনি বাফুফের এই উইং। গেল এক বছরে ব্যর্থতার আরও গল্প আছে ফুটবল ফেডারেশনের, যার মধ্যে অন্যতম গ্রাউন্ডস কমিটি গঠন করতে না পারা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলা আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে দুই ফেডারেশন। বাংলাদেশ আফগানিস্তান ফুটবল ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে না এশিয়ান কাপ আর্চারি প্রতিযোগিতা। তার পরিবর্তে আর্মি স্টেডিয়াম কিংবা কমলাপুরে ভেন্যু সরিয়ে নেয়ার পরামর্শ দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদিও 12 নভেম্বর পর্যন্ত এশিয়ান কাপ আর্চারির জন্য জাতীয় স্টেডিয়ামকে চায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এশিয়ান কাপ আর্চারি আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেল ফেব্রুয়ারিতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য জাতীয় স্টেডিয়াম ঢাকা ও মাওলানা ভাসানী স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। এক বিজ্ঞপ্তিতে আগামী 7 থেকে 15 নভেম্বর আর্চারির জন্য জাতীয় স্টেডিয়ামে কোনো ধরনের প্রতিযোগিতার আয়োজন না করতে অনুরোধ করে এনএসসি। তবে একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ আয়োজন করছে বাফুফে, যার কারণে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনএসসি। টঙ্গীতে যেটা আছে সেটা খুবই ছোট জায়গা, আপনারা জানেন। সেখানে একটা এরকম টুর্নামেন্ট আয়োজন করার মতো জায়গা না। তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে আর্মি স্টেডিয়ামও যথেষ্ট বড় স্টেডিয়াম এবং সেখানেও যথেষ্ট ম্যানেজ করে রাখা হয় স্টেডিয়াম। আর বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা, কিন্তু এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। তবে ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনো অবগত হয়নি বাংলাদেশ আর্চারি ফেডারেশন। হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক তারা। এত অল্প সময়ে ভেন্যু পরিবর্তন করাও কষ্টসাধ্য তাদের জন্য। এছাড়া নিতে হবে ওয়ার্ল্ড আর্চারি ও এশিয়ান আর্চারির অনুমতিও। পারমিশন দিবে অথবা দিবে না, অথবা বলবো যে এখন করা দরকার নেই, 6 মাস পরে করে, এগুলো আমরা আসলে জানি না। বাট উইল ট্রাই আওয়ার বেস্ট। অফকোর্স আমরা চেষ্টা করবো, যেহেতু দেশের একটা ইমেজের ব্যাপার, যদি শিফট করতে হয়। আমাদেরকে জাতীয় স্টেডিয়ামটা 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, আমাদের 6টা পর্যন্ত, 1 মিনিট আমরা লেট করবো না। আমরা 5টা পর্যন্ত আবার খেলা চলবে, আমরা 6টার মধ্যে সবকিছু খালি করে। শুধু জাতীয় স্টেডিয়াম নয়, বাংলাদেশ পাকিস্তান হকি ম্যাচ থাকায় অনুশীলন ভেন্যু হিসেবে মাওলানা ভাসানী স্টেডিয়াম পাওয়া নিয়েও তৈরি হয়েছে জটিলতা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আপনার সম্পত্তির জন্য তো আমাদের কতটা অধপতন হয়েছে আমাদের হিসাবে, এই জিনিসগুলো আপনাকে একটু চিন্তা করতে হবে। নির্বাচন একটু বলতে চাই, কয়েকদিন আগে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে কাজ করা। কিন্তু দেখা যায় যে বিএনপি অভিযোগ দিচ্ছে
যারা অন্য দল অভিযোগ এই দল আবার এনসিপি অভিযোগ দিচ্ছে যে বিএনপি এবং জামাত ভাগ করে নিয়ে গেছে। নির্বাচন নিরপেক্ষ করতে গেলে যে প্রশাসন পুলিশ এই দুজনের তালিকা ওনারা ব্রিফিংয়ে বলছে যে এই দুইটার পদ্ধতির ব্যাপারে ওনারা আপত্তি দিচ্ছে যে আপনি এই লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সব সময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরেও ভেরিফাই করে দেখছি। অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলো একটার জন্য, পোস্টিংয়ের জন্য, আমি হয়তো করলাম না, ওই ভাই করলো একটা ভেরিফাই পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাই এর রিকোয়েস্ট, ওই কথাটা রাখলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নাই দেখা উনি করলো নাকি আমার একটা মিথ্যা একটা সংবাদ। এই জিনিসগুলি যেন না হয়। আমরা যদি আমি একটা কথা আপনাকে বলছি, যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্টতা পাওয়া যায় না ফাইন্যান্সিয়াল, আপনারা বলেন। এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন, একটা রিক্রুটমেন্ট বাণিজ্য, একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়ে এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন। আমরা তো একটা রেডিলি বলতে পারি, আপনারা বলেন যে এই টাকা খাইয়ে পোস্টিং করছে। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে। অনেক সময় দেখবেন যে এরা ওই বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পোস্টিংয়ের জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে কথা বলছিলেন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-20 সিরিজ নিয়ে কথা বলছেন টাইগার অধিনায়ক লিটন দাস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অলওয়েজ আমরা জানি চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। দেখেন, কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডারটা ভালো খেলতেছে না, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। দু একটা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট, বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হবো, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে হবে। বদলানোর তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফর্মেটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি দুটো সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নে ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে হয় আই হোপ যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফর্মেট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে কথা বলছেন লিটন দাস। তার বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় নিউজের ফেসবুক পাতায়। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল দুনিয়া। সুপার সানডেতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদ।
তবে মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগে কাতালানদের সবচেয়ে বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা। অন্যদিকে বার্সেলোনাকে কথায় নয় মাঠে জবাব দিতে চায় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত 9:30টায়। লড়াইটা ঐতিহ্য আর মর্যাদার। মৌসুমের প্রথম এল ক্লাসিকো ইতিহাসে 262তম, যে দ্বৈরথ ঘিরে পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ থাকে টেলিভিশনের পর্দায়। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর এই লড়াই বরাবরের মতো উত্তাপ ছড়াচ্ছে ফুটবল দুনিয়ায়। এবার জয়ের হাসি হাসবে কে? গেল মৌসুমে 4 বার মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল বার্সা। লা লিগায় 2 বার, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়ে 4 বারই জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে কাতালানরা। বিপরীতে জয়হীন থেকে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তাই মাদ্রিদিস্তাদের সামনে এবার বড় চ্যালেঞ্জ এল ক্লাসিকো জয় দিয়ে রাঙানোর। খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আমার মনে হয় মাঠে বল দখল এবং হাই প্রেসারের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে। ফ্লিক থাকবেন না, তার অভাব সবসময় আমাদের ভোগায়। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা সেরাটা দেব। এদিকে দুর্দান্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে লা লিগায় 24 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাঙ্কোস। এল ক্লাসিকোর ইতিহাস ঘাটলে দেখা যায় জয়ের পাল্লা ভারী রিয়ালেরই। তবে রিয়ালের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা এবার কঠিন হতে যাচ্ছে কাতালানদের জন্য, কেননা ফুল ফিট স্কোয়াড নিয়ে দারুণ আত্মবিশ্বাসী কোচ শাবি আলোনসো। রুডিগার ও আলাবা ছাড়া সবাই আছেন সুস্থ। ভিনি এমবাপ্পেকে নিয়ে সন্তুষ্ট কোচ। অতীত পরিসংখ্যানকে একপাশে রেখে এই ম্যাচ জিততে মুখিয়ে শাবি। এটা এল ক্লাসিকো, বিশেষ একটা ম্যাচ। এই ম্যাচের উত্তাপ অনেক বছর ধরে চলে আসছে, সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু সময় উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলছে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে, ভালো স্ট্রাইকার আছে, যাদের গতি অনেক বেশি, তাদের পাসগুলোও নির্ভুল। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই আমি। রোমাঞ্চকর এই দ্বৈরথের 261 বারের দেখায় 105 বার জিতেছে রিয়াল মাদ্রিদ আর 104 বার জয়ের হাসি হেসেছে বার্সেলোনা। আর 52 ম্যাচে ড্র করেছে 2 দল। তাজিম খন্দকার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। রোনালদোর পর এবার ভারতীয়দের ছ্যাঁকা দিলেন লিওনেল মেসি। কেরালায় নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে অস্বীকৃত আর্জেন্টিনার 2026-এ চোখ আয়োজকদের। এফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের খেলা দেখতে কুয়েতের আল হামদ স্টেডিয়ামে ঢল নেমেছিল বাংলাদেশি সমর্থকদের, কিন্তু ক্লাব হেরে যাওয়ায় খুশি মনে বাড়ি ফিরতে পারেননি তারা। কিউবা মিচেলকে দেরিতে মাঠে নামানোর সমালোচনা করেন সমর্থকরা। গোলরক্ষক শ্রাবণকে নিয়েও ছিল তাদের বেজায় অসন্তুষ্টি। রাকিব বাংলাদেশের স্ট্রাইকার, রাকিব অনেক ভালো খেলছে, কিন্তু তাকে লাস্টে উঠানো হয়েছে। কিন্তু এভাবে খেললে তো আর হয় না রে ভাই। আমাদের তো একটা আশা আছে। আমাদের দুর্বলতা ছিল ডিফেন্সে, ডিফেন্স খেলছে, আক্রমণ উঠি নাই, এর জন্য আমরা গোলটি খেয়েছি। কিন্তু আমরা আগে ছিলাম আর আমরা গোলই একটা জমাইতে পারছি না। কিউবাকে প্রথম হাফের পরে নামানো উচিত ছিল, কারণ নামাইছে 80 মিনিটের পরে, আরো একটা বলও পাইনি। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবার স্বাগত খেলার সময়। রোনালদোর পর এবার ভারতে আসা হচ্ছে না লিওনেল মেসির। নভেম্বর উইন্ডোতে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও তা বাতিল করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ভারতের পরিবর্তে লিওনেল মেসিরা প্রীতি ম্যাচ খেলবে লুয়ান্ডায়, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অ্যাঙ্গোরা। আর আগে ভারতের কেরালা প্রশাসন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান একসঙ্গে ঘোষণা দেয় 17 নভেম্বর করাচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এসে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দাবি করছে আর্জেন্টিনা ভারত আসার বিষয়টি বাতিল করেনি, বরং তা স্থগিত হয়েছে। এবছর সম্ভব না হলেও আগামী বছর মার্চ উইন্ডোতে বিশ্বকাপ জয়ীদের ভারত আনার প্রত্যাশা তাদের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেখানে অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি, সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার, সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে।
অতি অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ভূমিকা আছে। সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে কোন মাত্রার বল প্রয়োগ কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে। আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার বাকি বক্তব্য শুনতে আপনারা চোখ রাখুন সময় টিভির ফেসবুক পাতায়। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবার স্বাগত। খেলার সময় ভিসা জটিলতায় সুইজারল্যান্ড না যেতে পারায় হতাশ অনূর্ধ্ব 21 দলের হকি কোচ সিগমন্ড আইকম্যান। এদিকে বয়স ভিত্তিক দলের পর এবার জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন আইকম্যান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এই ডাচ কোচই সামলাবেন দলের দায়িত্ব। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। শিমুল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।